আসসালামু আলাইকুম। ইনোভেশনের শিক্ষা পরিবার থেকে আমি আমানুল্লাহ আমান আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফাইনাল মডেল টেস্ট সমাধান ৮ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। আর যারা বিশেষ করে আমাদের এই মডেল টেস্টগুলো ফলো করো বা ফলো করবে, এভরিথিং এ টু জেড সব কিছু দেখবে, মানে যতগুলো মডেল টেস্ট দেওয়া হয়েছে সবগুলো মডেল টেস্ট যদি এ টু জেড দেখে, তাহলে তাকে মনে হয় ইনশাল্লাহ কোনো প্রতিযোগিতায় কেউ দমিয়ে রাখতে পারবে না। এমন সুন্দর প্রশ্নগুলো, একদম সাজানো গোছানো প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা এই মডেল টেস্টগুলো তোমাদের জন্য সাজিয়ে থাকি। তাহলে চলো আমরা মডেল টেস্ট কী রয়েছে আমরা দেখি। তাহলে আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, বাংলা অংশ থেকে যদি আমরা খেয়াল করি, এগুলো মূলত হচ্ছে বাংলা অংশ। আমরা মূলত এই মডেল টেস্টে বাংলা এবং ইংরেজি এবং গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। প্রথমে রয়েছে আমাদের বাংলা। আমাদেরকে বাংলা সর্বপ্রথম ১ নম্বর যে প্রশ্নটা আমাদেরকে বলছে, ১ নম্বর প্রশ্নে মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? আমাদেরকে বলছে মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা যদি দেখি একটু এখানে রয়েছে জলদ, জলদি, পবন এবং পাবক। এখানে আমরা যদি দেখি এই জলদি, জলদি হচ্ছে মূলত সমুদ্র। সমুদ্র, এই সমুদ্রের সমার্থক শব্দ হচ্ছে জলদি। তারপরে আমরা যদি আসি পবন, পবন হচ্ছে আমরা জানি যে পবন হচ্ছে বাতাস, পবন হচ্ছে আমাদের বাতাস, পবন হচ্ছে আমাদের বাতাস। তারপরে যদি আমরা একটু দেখি পাবক, এই যে পাবক, পাবক হচ্ছে আমরা জানি যে আগুন, পাবক হচ্ছে আগুন। তাহলে আমরা ৩টে অপশনে যদি একটু ফলো করি, তাহলে জলদি সমুদ্র, তারপর পবন হচ্ছে আমাদের বাতাস, তারপরে পাবক হচ্ছে আগুন। তাহলে আমাদের অপশন একটা খোলা রয়েছে, সেটা কি? ক নাম্বার। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? তাহলে হবে কি জলদ। মেঘ শব্দের সমার্থক শব্দ হবে তাহলে জলদ। এখন আমরা ভালো করে বুঝিয়ে গেলাম যে মেঘ শব্দের সমার্থক হবে জলদ, কারণ জলদি হচ্ছে সমুদ্রের, আর পবন হচ্ছে বাতাস, আর পাবক হচ্ছে আগুন। এখন আমরা খেয়াল করব ২ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে। ২ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে কর্মভোগ কোন সমাসের উদাহরণ? কর্মভোগ কোন সমাসের উদাহরণ আমাদেরকে বলছে। আমরা একটু খেয়াল করি যে কর্মভোগ কোন সমাসের উদাহরণ। এখানে রয়েছে কর্মদ্বারা সমাস, তারপর রয়েছে বহুব্রীহি সমাস এবং দ্বিগু সমাস, তারপর রয়েছে ষষ্ঠী ও তৎপুরুষ সমাস। এখানে কর্মভোগ, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে বলছে আমাদেরকে কর্মভোগ, কর্মভোগ কোন সমাস? কর্মভোগ হচ্ছে আমরা জানি যে ষষ্ঠী ও তৎপুরুষ সমাস। কর্মভোগ ষষ্ঠী ও তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে একটা সন্ধি বিচ্ছেদ আমাদেরকে করতে হবে। সেই সন্ধি বিচ্ছেদটা হচ্ছে যে পরিষ্কার। আমরা জানি যে এই যে পরিষ্কার, এই পরিষ্কার কিন্তু আমরা দেখি যে বিভিন্ন পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে পরিষ্কারটিকে শুদ্ধ বানান করে লেখো। এখানে এই যে পরিষ্কার লিখতে আমাদেরকে আমরা বুঝি যে এই স্বরটা ব্যবহার করা হয় এখানে পরিষ্কার। এখানে পরিষ্কার আর পুরস্কার দুইটা জিনিস কিন্তু আলাদা। এখন এই পরিষ্কার লিখতে এই শটা ব্যবহার করা হয়, আমাদেরকে দিয়ে দেয় কিভাবে পরিষ্কার লিখতে বলে, আমাদেরকে ঠিক এভাবে দিয়ে দেয় যে পরিষ্কার বানানটি কি ঠিক আছে কিনা। আমরা যদি আমাদেরকে অনেকে বলে, তাহলে আমরা এই পরিষ্কারটাকে কিন্তু আমরা অনেকে যারা না জানি তারা কিন্তু এটাকে সঠিক উত্তর হিসাবে নিতে পারি, কারণ আমরা তো জানি না যে পরিষ্কার লিখতে কোন শটা ব্যবহার করা হয়। এজন্য খেয়াল রাখতে হবে আমাদেরকে পরিষ্কার লিখতে এই শটা সবসময় ব্যবহার করা হয়। এখন আমাদেরকে বলছে যে পরিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আমরা এর আগে জেনে আসলাম যদি আমাদের রেপ থাকে তার পরিবর্তে বিসর্গ হয়, আমরা জেনে আসলাম এর আগে। কিন্তু এখানে যদি একটু খেয়াল করি পরিষ্কার, এই যে ক, এই যদি স্বর সাথে এভাবে ক থাকে তাহলেও বিসর্গ হয়। মনে রাখতে হবে আমাদের যে যদি স্বর নিচে এভাবে যদি ক এভাবে থাকে তাহলে এই সহ হতে পারে, এই সহ হতে পারে। যদি এই সহ হয় তখন আমরা বিসর্গ ব্যবহার করব। তাহলে আমরা যেহেতু জেনে আসলাম রেপ এবং শয়কাক্য যদি থাকে তাহলে আমরা বিসর্গ ব্যবহার করব। তাহলে যেহেতু বিসর্গ আমাদের এই দুটো অপশনে রয়েছে, এই দুটো অপশন আমাদের এই জন্য কাটা। তাহলে আমরা এই দুইটা থেকে অপশনকে আমরা চয়েস করে নিতে হবে। আমরা যদি খেয়াল করি পরিষ্কার শব্দটি সন্ধি বিচ্ছেদ, এখানে পরিষ্কার। এখন এখানে রয়েছে পিরো
বিসর্গযোগকার, এখানে রয়েছে পরিবিসর্গযোগকার। এখানে যেহেতু বলা রয়েছে পরিষ্কার, তাহলে সঠিক উত্তর তো আমরা মনে করে নিতেই পারি যে পরিষ্কারটি হবে যে পরিবিসর্গযোগকার, পরিবিসর্গযোগকার। সঠিক উত্তর হবে পরিবিসর্গযোগকার। আমরা পরবর্তী প্রশ্ন দেখে আসি যে আমাদেরকে কি বলছে। তুলসী বনের বাঘ বাগধারা। তোমরা যদি খেয়াল করো যে এক কথা প্রকাশ বাংলা, যদি আমরা টপিকটা একটু যদি খেয়াল করি, তাহলে আমাদের এক কথা প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এই শব্দগুলো থেকে দুইটা একটা করে প্রশ্ন একদম হুবহুব থাকে। তারপর রয়েছে শুদ্ধ বানান, বাংলা থেকে কিন্তু এগুলো মার্কস তোমাকে পড়তেই হবে, কারণ এগুলো ছাড়া কিন্তু তুমি কোনো প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করতে পারবা না, কারণ এখান থেকে প্রশ্ন হয়েই থাকে ইনশাআল্লাহ। তোমরা যদি খেয়াল করো এগুলো, তাহলে তোমরাও খুব ভালো একটা জিনিস আমাদের কাছ থেকে পাবা, আর তোমাদের মেধাটা কিন্তু আরো উন্নত লেভেলে চলে যাবে। তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ কি? ধার্মিক ব্যক্তি, ভণ্ড সাধু এবং শক্তিশালী ব্যক্তি, দুর্বল বাঘ। তুলসী বনের বাঘ হচ্ছে ভণ্ড সাধুকে বলা হয়। তুলসী বনের বাঘ বলা হয় ভণ্ড সাধুকে। তুলসী বনের বাঘ বলা হয় ভণ্ড সাধুকে। তুলসী বনের বাঘ হবে ভণ্ড সাধু। তুলসী বনের বাঘ হবে ভণ্ড সাধু। তুলসী বনের বাঘ, তোমরা মনে রাখবা যে তুলসী বনের বাঘ হচ্ছে ভণ্ড সাধু। দেখো এখন একটু খেয়াল করো যে শুদ্ধ বানান থেকে যে প্রশ্নগুলো আসে, আমরা ওই প্রশ্নগুলো কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো শুদ্ধ বানান কোনটি। এখানে ত্রিভুজ লিখতে কিভাবে কোন অক্ষরটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নেওয়া হয়েছে। দেখো ত্রিভুজ লিখতে মনে রাখবা, ত্রিভুজ লিখতে সব সময় এভাবে ত্রিভুজ লেখা হয়। ত্রিভুজ সব সময় এভাবে লেখা হয়, এখানে কোনো ভুল নাই, কারণ ত্রিভুজের রস্যিকার হবে, তারপর ওটা রস্যকার হবে, জ হবে, মানে এখানে দীর্ঘকারও হবে না, তারপর তোমার এই ভ হবে না। আবার এই যে দীর্ঘকার এটা হবে না, মনে রাখবা এইটুকু খালি খেয়াল রাখবা। আর এই যে দুইটা কিন্তু সেম ভাবে দিয়ে দিয়েছে, ত্রিভুজ ঝ, এই যত হবে না, আমরা সেটা তো আগেই জানি যে ত্রিভুজ লিখতে এটা হয় না, কারণ আমরা আগে থেকে তিনটার সাথে পরিচিত। কিন্তু মনে রাখবা যে ত্রিভুজ লিখতে নিচে কখনো দীর্ঘকার হয় না, এবং এই ভ হয় না, ছোট বড়টা হয় না, বড় বড়টা হয়। তাহলে সঠিক উত্তর আমাদের হবে ত্রিভুজ। শুদ্ধ বানানটি হচ্ছে আমাদের ত্রিভুজ, মনে রাখবা। দেখো এক কথা প্রকাশ, আমাদেরকে এক কথা প্রকাশ কিন্তু পড়তে হবে। দেখো যা বলার যোগ্য নয়, যা বলার যোগ্য নয়। এখানে যদি বলতো যা বলার যোগ্য, কিন্তু দেখো এক কথা প্রকাশ কিন্তু যা বলার যোগ্য সেটাও আসে, আবার এখানে বলছে যা বলার যোগ্য নয়। এখানে যখন বলছে যে না যা বলার যোগ্য নয়, এটা যা বলার যোগ্য নয় হবে অনুক্ত। অনুক্ত অর্থ হচ্ছে যা বলার যোগ্য নয়, অনুক্ত হবে যা বলার যোগ্য নয়। এখন দেখো একটা সমাস দেওয়া রয়েছে, সমাসটা হচ্ছে দেশান্তর। দেশান্তর, দেশান্তর কোন সমাস? যদি এভাবে আসতো যে দেশান্তরের সন্ধি বিচ্ছেদ কোনটি, এভাবেও আসে যে দেশান্তরের সন্ধি বিচ্ছেদ আসে, বলছে আমাদেরকে দেশান্তর। দেশান্তরের, দেশান্তর কোন সমাস? কর্মধারয় সমাস, দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস। আমরা এর আগে দ্বন্দ্ব সমাস সম্পর্কে কিন্তু জেনে আসলাম যে দ্বন্দ্ব সমাসটা হচ্ছে কি। দ্বন্দ্ব সমাসটা হবে যেমন দুই মানে একই জোড়া, এই যে বললাম যে বাবা মা, তারপর ভাই বোন, এগুলো সবগুলো কিন্তু দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমরা মূলত চিনব পরপদ পূর্বপদ, মানে দুইটাই আলাদা থাকবে, তখনই হবে সেটা দ্বন্দ্ব সমাস। কিন্তু এখানে আমাদেরকে বলছে দেশান্তর কোন সমাস? দেশান্তর হবে নিত্য সমাস। দেশান্তর নিত্য সমাস। এখন দেখো একটা বিপরীত শব্দ আবির্ভাব, এই বিপরীত শব্দ কোনটি? আবির্ভাব, আমরা জানি আবির্ভাব অর্থ হচ্ছে বিপরীত শব্দ তিরোভাব, মানে তিরোভাবের বিপরীত শব্দ হবে আবির্ভাব, আর আবির্ভাবের বিপরীত শব্দ হবে তিরোভাব। এখানে আমাদেরকে বলছে আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি? আবির্ভাবের বিপরীত শব্দ হবে তিরোভাব। আবির্ভাব এর বিপরীত শব্দ তিরোভাব। এখন আমরা দেখব যে বাংলা বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে। বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। বাবা যে শব্দটি রয়েছে, আমরা বাবা যে শব্দটি ব্যবহার করে থাকি, সেই শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। আর ওই তুর্কি ভাষাটাকে কি আমরা বাংলার মতো ব্যবহার করি, যে বাবা বলে ডাকি, বাবা শব্দটি হবে তুর্কি শব্দ। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হবে তুর্কি ভাষা থেকে এসেছে। বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। পরের প্রশ্ন একটা বাগধারা রয়েছে, বাগধারায় বলা রয়েছে কচু কাটা করা। বাগধারাটির অর্থ কি? কচু কাটা করা, কচু কাটা অর্থ নির্বিচারে হত্যা করা।
নির্বিচারে আমরা যদি খেয়াল করি যে যখন আমাদের বাড়ির আঙ্গিনায়, গ্রাম অঞ্চলে যে বাড়ির আঙ্গিনা রয়েছে আমাদের, ওই আঙ্গিনাতে যখন অনেকগুলো কচু গাছ হয় তখন আমরা কি করি, বড় থেকে একটা ছুরি নিয়ে একদম চোখ বন্ধ করে কাটা শুরু করি। এটাকে বলা হয় যে নির্বিকভাবে একদম হত্যা করা। তার মানে নির্বিচারে, মানে একদম কোনো বিচার ছাড়া একদম হত্যা করা, সেটাকে বলা হয় কচু কাটা করা। এখানে বলা রয়েছে কচু কাটা করা বাগধারাটির অর্থ কি? কচু কাটা করা বাগধারাটির অর্থ হবে নির্বিচারে হত্যা, নির্বিচারে হত্যা। দেখো পরবর্তী প্রশ্ন, বাগধারা। আকাশ পাতাল, আকাশ আর পাতাল, আকাশ পাতাল মানে প্রচুর ব্যবধান। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান, মানে কোথায় রয়েছে আকাশ আর কোথায় রয়েছে পাতাল। এখন বলছে আমাকে আকাশ পাতাল বাগধারাটির অর্থ কি? বিশাল ব্যবধান। যেহেতু প্রচুর ব্যবধান, আকাশ পাতাল যেহেতু প্রচুর ব্যবধান, তার মানে বিশাল ব্যবধানটি হবে। আকাশ পাতাল হবে প্রচুর ব্যবধান, প্রচুর প্রচুর ব্যবধান, প্রচুর ব্যবধান। যেহেতু আকাশ পাতাল প্রচুর ব্যবধান, তার মানে আকাশ পাতাল মানে বিশাল ব্যবধান। যেহেতু প্রচুর আর বিশাল সেম, এখানে আকাশ পাতাল হবে প্রচুর ব্যবধান। এখন বাংলা স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এখানে যদি একটু খেয়াল করো, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি যদি একসাথে বলে, যদি বলে বাংলা স্বরধ্বনি মোট মৌলিক ধ্বনি কয়টি, যখন বলবে বাংলায় মোট মৌলিক ধ্বনি কয়টি, তখন হবে আমাদের দেখো 37টি। তখন হবে আমাদের মোট মৌলিক, যখন বলবে মোট মৌলিক ধ্বনি কয়টি, মোট মৌলিক ধ্বনি হচ্ছে আমাদের মোট মৌলিক মৌলিক ধ্বনি হবে আমাদের 37টি। আর যখন বলবে মোট মৌলিক স্বরধ্বনি কয়টি, তখন, আর যখন ব্যঞ্জন ধ্বনির কথা বলবে আমাদেরকে, ব্যঞ্জন ধ্বনির যখন কথা বলবে তখন ব্যঞ্জন ধ্বনি হবে আমাদের কয়টি? 30টি। ব্যঞ্জন ধ্বনি হবে আমাদের 30টি। যেহেতু আমরা জানি যে মোট মৌলিক যেহেতু ধ্বনি হচ্ছে 37টি, এখান থেকে যখন ব্যঞ্জন ধ্বনি 30টি চলে যাবে তখন অপশন থাকবে 60টি। তার মানে স্বরধ্বনি হবে 60টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 60টি। দেখো বাংলার আমাদের যে প্রথম পত্র যে পাঠটা রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন, যে দেবদাস উপন্যাসটির রচয়িতা কে? আমাদেরকে বলছে দেবদাস উপন্যাসটির রচয়িতা কে। এখন একটু খেয়াল করো, দেবদাস উপন্যাসটির রচয়িতা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে দেবদাস উপন্যাসের রচয়িতা। তোমরা যারা এই যে দেবদাস উপন্যাসটি পড়ে এসেছো, তোমরা আসলে দেখে এসেছো যে দেবদাস উপন্যাসটি লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার মানে দেবদাস উপন্যাসটি লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে প্রত্যাশিত নির্দেশকের অপর নাম কি? প্রত্যাশিত নির্দেশকের অপর নাম কি? প্রত্যাশিত নির্দেশকের অপর নাম আমরা যদি একটু খেয়াল করি, যে কারক বিভক্তির বেলায় আমরা যখন কারক বিভক্তি হিসাব করি তখন আমাদের বিভক্তিটা চলে আসে আর প্রত্যয়। এখানে বলছে যে প্রত্যাশিত নির্দেশকের অপর নাম কি? প্রত্যাশিত নির্দেশকের অপর নাম হবে অনুসর্গ। প্রত্যাশিত নির্দেশকের অপর নাম অনুসর্গ। এখন দেখো এক কথা প্রকাশ, সাপের খোলস, এক কথা কি হবে? সাপের খোলস। আমরা যদি অনেকে দেখেছি আর অনেকে দেখি না, যে সাপের খোলস হচ্ছে সাপে যখন তার গায়ের চামড়াটা পুরনো হয়ে যায় তখন সে কি করে, তার যে খোলসটা সেটা কি করে, পরিবর্তন করে। এখানে সেই কথাটাই বলছে যে সাপের খোলস। সাপের খোলস অর্থ কি? সাপের খোলস এর এক কথা কি হবে? নির্মোক হবে, নির্মোক। সাপের খোলস এর এক কথা হবে নির্মোক। সাপের খোলস হবে এক কথায় নির্মোক। পরেরটার আমাদেরকে বলছে লিনের বাংলা পরিভাষা কি? আমরা জানি যে বাংলা পরিভাষা থেকে প্রশ্ন আসে, আর বাংলা পরিভাষা প্রশ্ন এখানে আমাদেরকে বলছে লিনের বাংলা পরিভাষা কি? সম্পর্ক, সূত্র এবং ধারণা ও পূর্ব শর্ত। লিন এর বাংলা পরিভাষা হবে পূর্ব শর্ত। পূর্ব শর্ত হবে বাংলা পরিভাষা লিনের। পরবর্তী প্রশ্ন, পথের দাবি উপন্যাসটির লেখক কে? পথের দাবি উপন্যাসটি এর আগে আমরা পড়ে এসেছি, হয়তো এই প্রশ্নটা দুবার দেওয়া হয়েছে। পথের দাবি উপন্যাসটির হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
পথের দাবি উপন্যাসটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসটি লেখেন। এখন আমাদেরকে বলছে ঢাক শব্দটি কোন ভাষার? ঢাক শব্দটি হচ্ছে দেশি ভাষা। ঢাক শব্দটি দেশি ভাষা। এর ভিতরে আমরা আরেকটা শব্দ নিতে পারি, যেমন কুলা, ডাব, এগুলো সবগুলো কিন্তু দেশি শব্দ। এখানে বলছে ডাক শব্দটি কোন ভাষার? দেশি শব্দ যদি আরো কয়েকটা দেখি আমরা, তাহলে কুলা, ডাব এগুলো কিন্তু আমাদের দেশি শব্দ। তারপরে সন্ধি বিচ্ছেদ থেকে আরেকটা প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ আমাদেরকে কিন্তু খুব মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ সন্ধি বিচ্ছেদ থেকে যে প্রশ্ন হবে না এমন কেউ বলতে পারবে না যে সন্ধি বিচ্ছেদ থেকে কোনো প্রশ্ন হয় না। সন্ধি বিচ্ছেদ থেকে 100% প্রশ্ন থাকে। এখানে বলছে মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আমি এর আগে যে বলে আসলাম যে যখন কিছুর সাথে দুইটা একসাথে থাকে, আমরা যদি একটু খেয়াল করি যে এর আগে আমরা পরিষ্কার লেখার সময় আমরা যখন পরিষ্কার লিখছি তখন আমাদের এই শটা ছিল, শর নিচে একটা ক ছিল, তখন এই শর নিচে ক থাকার কারণে আমরা বিসর্গ ব্যবহার করছি, কারণ এখানে দুইটা শব্দ একসাথে রয়েছে, এজন্য আমরা বিসর্গটা ব্যবহার করছি। এখানে নিচেরটা চলে গিয়ে তারপরে আমাদের একটা বিসর্গ হয়। তখন আমরা একটু যদি খেয়াল করি, এখানে মনস্তাপ, এখানে স্বর নিচে ত আছে, দেখো মনস্তাপ লিখতে স্বর নিচে ত আছে, যেহেতু মনস্তাপ স্বর নিচে ত রয়েছে, তার মানে এই শটা চলে যাবে, প্রথমটা চলে যাবে, তার পরিবর্তে এই যে শটা রয়েছে, এই যে এখানে তো এই শটা স্বর নিচে ত দেওয়া, এই শটা চলে যাবে, এই শটা চলে গিয়ে এই যে বিসর্গ দিয়ে যাবে, তার মানে স চলে যাবে, স্বর পরিবর্তে বিসর্গ হবে এখানে। তাহলে মনো বিসর্গ যেহেতু একটাতে রয়েছে, তার মানে আমরা সঠিক উত্তর এটাকে নিতে পারি, কারণ মনো স্বর পরিবর্তে বিসর্গ যোগ এই তাপ, তার মানে মনো বিসর্গ যোগ তাপ। এখানে সঠিক উত্তরটা একটু ভালো করে খেয়াল করো যে স চলে গেছে, স চলে যাওয়ার পরে বিসর্গ দিয়ে গেছে, বিসর্গ দেওয়ার পরে তারপর তাপ যেটা রয়েছে আমরা হুবহুব বসিয়ে দিব যে মনো বিসর্গ যোগ তাপ। দেখো পরবর্তীতে আমাদেরকে বলছে একটা বিপরীত শব্দ, বিপরীত শব্দটা হচ্ছে তোমার প্রাচীন। এর বিপরীত শব্দ কোনটি? এখানে যদি একটু খেয়াল করো যে প্রাচীন, এখানে কিন্তু আধুনিকও দেওয়া রয়েছে, অর্বাচীনও দেওয়া রয়েছে। আমরা যদি প্রাচীন যদি হিসাব করি, অনেক সময় এই প্রাচীনকে বিপরীত শব্দ যখন করতে যাব তখন আমরা আধুনিক হিসাবও লিখতে পারি, কোনো ভুল হবে না। এখানে যদি আমরা আধুনিকও লিখি তাহলেও কোনো ভুল হবে না, কিন্তু এই আধুনিকের আগে যেহেতু এই প্রাচীনের পরিবর্তে এভাবে দেওয়া রয়েছে যে প্রাচীনের পরিবর্তে হবে অর্বাচীন। এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি প্রাচীন অর্থ আধুনিকও লিখি তাও ভুল হবে না, প্রাচীনের পরিবর্তে প্রাচীনের বিপরীত শব্দ অর্বাচীন লিখলেও আমাদের ভুল হবে না। যদি এখানে একটু খেয়াল করি, এই আধুনিক তো বর্তমান যেটা চলতেছে সেটাকে বোঝাচ্ছে, আর অর্বাচীন এই যে প্রাচীন অর্বাচীন, যেহেতু অর্বাচীন প্রাচীন আধুনিকের আগে রয়েছে, তাহলে আমরা যদি এমসিকিউ যখন আমরা ভরাট করতে যাই তখন আমরা দেখি যে দুইটা প্রশ্নের উত্তর আমার মনে হয় যে সঠিক, তখন আমরা কি করি, প্রথমে যেটা রয়েছে আমরা সেটাকে ভরাট করে দিয়ে আসি। যেহেতু অর্বাচীন এবং আধুনিক, দেখো প্রাচীন আর আধুনিক, প্রাচীন যুগ আর বর্তমান আধুনিক যুগ, তার মানে বিপরীত শব্দ হিসাবে আমরা আধুনিককেও নিতে পারি। যেহেতু প্রাচীনের বিপরীত শব্দ অর্বাচীন, আধুনিক দুটি রয়েছে, তার মানে অর্বাচীন যেহেতু আগে রয়েছে, আমরা অর্বাচীনকে আমরা এখানে সঠিক উত্তর হিসাবে নিতে হবে অর্বাচীন। প্রাচীন এর বিপরীত শব্দ হবে অর্বাচীন। তারপরে দেখো দিস হ্যানোনিয়াম অফ দ্য ব্রিফ, এই ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, একটু দেখো এই ব্রিফ অর্থ সংক্ষিপ্ত। এই ব্রিফ অর্থ যেহেতু সংক্ষিপ্ত, আর এই শর্ট মানে কি ছোট, যেহেতু এই ব্রিফ অত সংক্ষিপ্ত আর শর্ট অত ছোট, তাহলে আমরা ব্রিফের সাথে এই শর্টকে নিতে হবে। আর এগুলো লং, লার্জ মানে লম্বা, লং অত লম্বা বড়, যেহেতু এখানে বলছে আমাদেরকে ব্রিফ অর্থ আমরা জানি সংক্ষিপ্ত, আর শর্ট অত ছোট মানে খাটো, তার মানে এই যে ব্রিফ অত হবে এই শর্ট। তোমরা যদি আমাদের
প্রতিটা প্রশ্ন যদি মনোযোগ সহকারে দেখো তাহলে মনে হয় যে তোমাদের 100-র ভিতরে এখান থেকে কিন্তু 60% গোছানো পড়া হয়ে যাবে। এখান থেকে আমরা সবগুলো প্রশ্ন কিন্তু খুব আনকমন উপযোগী প্রশ্ন নেওয়া হয়েছে। এখানে দেখো বলছে ভিক্টোরি, দি অ্যান্টোনিম অফ ভিক্টোরি। এখানে বলছে দি অ্যান্টোনিম অফ ভিক্টোরি, মানে ভিক্টোরির বিপরীত শব্দ যদি আমরা যদি দেখি, ভিক্টোরি, ভিক্টোরি অর্থ কি আমরা জানি যে একটা সফল। আর এখানে বলছে ডিফেট, ডিফেট। এখানে ভিক্টোরি ইজ এ ডিফেট, ভিক্টোরি ইজ এ ডিফেট। পরে আমাদেরকে বলছে দেখো যে চয়েস দ্য কারেক্ট স্পেলিং। এখানে আমরা সঠিক যেটা সেটা নিয়ে আমরা যদি খেয়াল করি যে আমরা কমিটি যখন লিখতে যাই তখন আমরা কমিটি কিভাবে লিখি, COMMITI কমিটি। কিন্তু এখানে কিন্তু এই কমিটি লিখতে যদি আমরা যাই, যদি আমরা যদি ভালো করে যদি এই যে স্পেলিংগুলো যদি খেয়াল না করি তাহলে কিন্তু আমরা কমিটি লিখতে পারবো না কখনো। এখানে কমিটি লিখতে COMMITII। খেয়াল করতে হবে আমাদেরকে যে কমিটি লিখতে আমাদের MMTII হবে, COMMITII। কিন্তু এখানে আমাদেরকে ঠিক সেমভাবে প্রশ্নটা বের করতে হবে যে লিটুনেন্ট কিভাবে হয়েছে। এখানে LIEUTENNT, লিটুনেন্ট। এখানে হবে প্রতিনিধি, প্রতিনিধি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে হবে কি প্রতিনিধি। তাহলে যেহেতু প্রতিনিধি হবে, এই আমরা জানি যে লিউটেন্যান্ট অথবা প্রতিনিধি, এটা অর্থ প্রতিনিধি। তার মানে আমরা অপশনগুলো চেক করা আমাদের লাগতেছে না, লিটুনেন্ট অথবা প্রতিনিধি। আই এম ফাউন্ড ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। এখানে আমাদেরকে প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন, প্রিপোজিশন থেকে আমাদের এই প্রশ্নটা বের করতে হবে। প্রিপোজিশন থেকে আমাদেরকে বলছে আই এম এ ফাউন্ড অফ ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। এখানে ইন, অ্যাট, ফর, অফ। এখানে যেহেতু ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক তার মানে ক্লাসিক্যাল মিউজিকের সাথে আমরা অফটাই ব্যবহার করতে হবে। আই এম ফাউন্ড অফ, আই এম ফাউন্ড অফ, আই এম ফাউন্ড অফ ক্লাসিক্যাল মিউজিক। To cry of wolf mean, to cry wolf mean to be afraid, to give a false alarm। এখানে মিথ্যা একটি অ্যালার্ম দেওয়া, মিথ্যা অ্যালার্ম দেওয়া। যেহেতু টু ক্রাই ওলফ তার মানে টু গিভ এ ফলস অ্যালার্ম, টু গিভ এ ফলস অ্যালার্ম। যেহেতু টু ক্রাই ওলফ মিন্স তাহলে টু গিভ এ ফলস অ্যালার্ম। এখন আমরা বের করতে হবে ভয়েস চেঞ্জ। আমরা জানি যে ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন হয়, আর ভয়েস চেঞ্জগুলো খুব গুরুত্বপূর্ণ, ভয়েস চেঞ্জগুলো আমাদেরকে পড়তে হবে। এখানে বলছে আমাদেরকে হু ডিড দিস, কে এটা করেছে, কে এটা করেছে, কে এটা করেছে। যেহেতু বলছি হু ডিড দিস, কে এটা করেছে। এখন আমরা এটাকে আমরা জানি যে ভয়েস চেঞ্জ কি করা হয়, যে সে গরিবকে সাহায্য করে, তার ধারা গরিবকে সাহায্য করে, কিন্তু পড়া সেমই থাকে, খালি একটু খালি বাড়িয়ে লেখা লাগে। এখানে বলছি কি যে হু ডিড দিস মানে কে এটা করেছে। তাহলে আমরা বের করতে হবে কার ধারা এটা করা হয়েছে সেটা বের করতে হবে। এখানে বাই হোম আমরা একটু খেয়াল করি যে যখন হো পাবো আমরা, হোর পরিবর্তে সব সময় বাই হোম হয়, বাই হোম সব সময় হবে। যখনই হো থাকবে হোর পরিবর্তে সব সময় বাই হোম থাকবে। আমরা এটা মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে সব সময়, এটা আমাদেরকে মনে রাখতে হবে সব সময়। আমাদের যখন আমরা এই হো পাবো, হোর পরিবর্তে সব সময় বাই হোমটাকে আমরা লিখতে হবে। আমরা যদি খেয়াল করি বাই হোম কোথায় কোথায় রয়েছে, যদি আমরা একটু খেয়াল করি, এটাতে বাই হোম রয়েছে আর এটাতে বাই হোম রয়েছে। তার মানে এই দুটাতে হো ওয়াজ রয়েছে, তার মানে এটা আমরা একদম চোখ বন্ধ করে কেটে দিতে পারি, কারণ যেহেতু আমরা জেনে আসলাম যে হোর পরিবর্তে সবসময় বাই হোম হয়। তাহলে দুইটা অপশন থেকে আমরা এখানে কারেক্ট অ্যান্সারটা বের করতে হবে। মানে এখানে হু ডিড দিস, কে এটা করেছে, বের করবো যে কার দ্বারা এটা করা হয়েছে। বাই হোম ওয়াজ দিস ডান, একটা রয়েছে বাই হোম ইজ দিস ডান। এখানে যেহেতু কার দ্বারা করা হয়েছে তার মানে ইজ হবে না, হবে আমাদের এখানে ওয়াজ। তাহলে আমাদের সঠিক উত্তর এটা হবে বাই হোম ওয়াজ দিস ডান। পরেরটা যদি একটু খেয়াল করি, দি ফেমিনিন জেন্ডার অফ ফগ মানে শিয়াল। শিয়ালকে আমরা যদি স্ত্রীলিঙ্গতে নিয়ে যাই তখন শিয়ালের পরিবর্তে হবে শিয়ালনি, মানে স্ত্রী শিয়াল।
শিয়াল স্ত্রী শিয়াল, তখন হবে শিয়াল হবে স্ত্রী শিয়াল, শিয়াল হবে স্ত্রী শিয়াল, শিয়াল হবে স্ত্রী শিয়াল। যেহেতু এই ফগ দেওয়া রয়েছে আর যেহেতু স্ত্রী শিয়াল, তার হবে বেক্সেন হত্যা হচ্ছে স্ত্রী শিয়াল। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে দি ওয়ার্ড অমনি পয়েন্ট মিন্স, এটা দিয়ে আমরা বের করতে হবে যে অমনি পয়েন্ট মিন্স বের করতে হবে হো ওয়ান ইজ দ্য প্রেজেন্ট এভরিওয়ার এবং হো ইজ নো এভরিথিং, হো ওয়ান হো ইজ অল পাওয়ারফুল। যেহেতু অমিনি পয়েন্ট, আমরা যদি একটু খেয়াল করি যে 28 নম্বর যে প্রশ্নটা, 28 নম্বর প্রশ্ন বলছে যে সে খুব শক্তিশালী, যেহেতু অমিনি পয়েন্টেন্ট সে শক্তিশালী, সর্বশক্তিশালী, সর্বশক্তিশালী, যেহেতু সর্বশক্তিশালী তাহলে ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। এখন আমরা যদি একটু খেয়াল করি এই যে কমিটিটা, দি কমিটি, এই কমিটি কিন্তু এর আগেও আমি কিন্তু বলে আসলাম যে কমিটি থেকে এই কমিটিটা কিন্তু বিভিন্ন পরীক্ষা কিন্তু বারবার এসেছে আর সামনে যে আসবে এমনটা বলা যেতে পারে, কারণ এই কমিটি কিন্তু উচ্চারণের দিক দিয়ে আর এমনি লেখার দিক দিয়ে দুটো কিন্তু অন্যরকম একটা প্রশ্ন। এটা কমিটি, এই যে কমিটিটা বারবারই কিন্তু এই যে একটা প্রশ্ন রয়েছে এখানে কমিটি, COMMITTEE, একটু খেয়াল করতে হবে আমাদেরকে ভালো করে, যাতে এই কমিটিটা আমাদের ভুল না হয়। দি কমিটি ড্যাশ অ্যাগ্রিড অন দিস ইস্যুর, আমরা প্রিপোজিশন থেকে যে প্রশ্ন 2-3টা প্রশ্ন হয় সেটা কিন্তু আমরা এর মাধ্যমে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়, আর প্রিপোজিশন থেকে যখন এই প্রশ্নটি আমরা ভালো করে সলভ করতে পারবো তখনই কিন্তু আমাদের বেসিকটা আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে দি কমিটি ড্যাশ অ্যাগ্রিড অন দিস ইস্যু, কমিটি এই বিষয় একমত হয়েছে। তাহলে যেহেতু কমিটি এই বিষয়ে একমত হয়েছে, তাহলে এখানে হ্যাভ আর ওয়ার হ্যাজ, দি কমিটি হ্যাজ এগ্রিড অন দ্য ইস্যু। এই বিষয়ে যেহেতু ইস্যু অর্থ হচ্ছে আমরা জানি যে বিষয়, এখানে দি কমিটি হ্যাজ এগ্রিড অন দিস ইস্যু। এখানে বলছে লুক আফটার অর্থ দেখা, লুক আফটার অর্থ কি দেখা। এখানে যেহেতু লুক আফটারের সাথে আমাদের কোনটা মিলে দেখি, টু কেয়ার অফ, তার মানে দেখে শুনে রাখা, টু টেক কেয়ার অফ, আর লুক আফটার পুরোই একদম হুবহু মিল রয়েছে লুক আফটারের সাথে। সঠিক উত্তর টু টেক কেয়ার, একদম লুক আফটার আর লুক টেক কেয়ার দুটার অর্থ প্রায় সেম। যেহেতু দুটার অর্থ প্রায় সেম, তার মানে লুক আফটার হবে টু টেক কেয়ার অফ। এখন আমরা হোয়াট ইজ দ্য ফুলুয়ার ফর্ম অফ গোজ, এখন আমরা একটা ফুলুয়ার ফর্ম করব। আমরা যদি একটু খেয়াল করি এখানে এই যে গোজ লিখতে GOOSE রয়েছে, সবসময় আমরা মনে রাখবো যখন আমরা ফুলুয়ার ফর্ম করতে যাব তখন যদি কোনো শব্দের ভিতরে, কোনো ওয়ার্ডের ভিতরে যদি এভাবে দুইটা ও দেওয়া থাকে, এই যে দুইটা ও, যে কোনো ওয়ার্ডে হোক না কেন যদি এভাবে দুইটা ও দেওয়া থাকে, সেটাকে যদি আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে নিতে যাই তখন এই ওর পরিবর্তে দুইটা ই বসে যাবে। মানে দুইটা ওর পরিবর্তে সবসময় দুইটা ই বসে যায়। যতগুলো ও আছে এরকম যতগুলো শব্দের ভিতরে যদি দুইটা ও থাকে একসাথে, এই যে গোজ লিখতে GOOSE লেখা রয়েছে। আবার আমরা খেয়াল রাখবো যে এই দুইটার ভিতরে যদি কোনো শব্দ দুইটা ওয়ার্ডের ভিতরে দুইটা ও থাকে তখনই দুইটা ও হবে, পরিবর্তে ই হবে। তাহলে আমরা দুইটা ই কোথায় পাচ্ছি, এখানে দুইটা ই কিন্তু এখানেও রয়েছে, এখানে রয়েছে, শুধু পরিবর্তনটা আমাদের শুধু এখানেই হবে, আর কোনো জায়গায় পরিবর্তন হবে না। তাহলে যেহেতু এখানেই পরিবর্তন হবে তাহলে আমরা দেখি এটার সাথে মিলে কিনা। জি পরে দুইটা ও থাকার কথা, দুইটা ই হয়েছে, পরে SE, কিন্তু SE
লাস্টে মানে পরে আবার আমাদের অ্যাশ যুক্ত করেছে, তার মানে এটা হচ্ছে না। আর গোস হংস, আমরা জানি যে গোস অর্থ এগুলো, গোস অর্থ হচ্ছে হংস, মানে হাঁস, মানে কি পাতি হাঁস, হাঁস যাই ধরে নিই আমরা। হ্যাঁ, এখানে যেহেতু আমাদেরকে গোস দুইটা যদি আমাদের ও থাকে তাহলে ই হয়, তার মানে এটা তো হচ্ছে না, আর এটা যদি আমরা খেয়াল করি এটাও হচ্ছে না, তার মানে সঠিক উত্তর আমাদের জি ডবল ই এস ই এস, গোস, মানে যেমন আছে তেমনই থাকবে, মানে ওর পরিবর্তে দুইটা ই বসিয়ে দিলাম আমরা। এখন একটু খেয়াল করি, দি নাউন ফ্রম অফ বিউটিফুল, বিউটিফুল, দি নাউন ফ্রম বিউটিফুল, বিউটিফাই, বিউটি, বিউটিফুল এবং বিউটিওয়াস। এখন একটু খেয়াল করো, এখানে বিউটি, আমরা অনেকের নাম জানি যে বিউটি, অনেক মেয়েদের নাম থাকে বিউটি, তার মানে যদি আমরা যদি বুঝে থাকি যে অনেক মেয়েদের নাম থাকে বিউটি, যদি বিউটি কারো নাম হয়ে থাকে তাহলে বিউটি তো একটা নাউন, আমরা সেটা কিন্তু বুঝতেই পারি যে বিউটি একটা নাউন। আবার যদি একটা খেয়াল করি, যাই হোক নামটা যদি আমরা বাদ দেই, যদি আমরা একটা বিউটিফুল, এ বিউটি, আমরা জানি যে যদি কোনো আর্টিকেল এর পরে যদি কোনো শব্দ থাকে, আর্টিকেল এর পরে যদি শব্দ থাকে, তাহলে তাকে সবসময় আমরা নাউন হিসাবে বিবেচিত করে নিতে হবে। যেহেতু এখানে বলছে আমাদেরকে যে দি নাউন ফ্রম অফ বিউটিফুল, বিউটিফুলের নাউন হবে বিউটি, নাউন হবে বিউটি, নাউন হবে বিউটি। পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, হি গিভ মি এ ইউজফুল অ্যাডভাইস, হি গিভ মি এ পিস অফ ইউজফুল অ্যাডভাইস। যেহেতু আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স আমাদেরকে যখনই বলবে তখন আমরা একটু খেয়াল করব এখানে আর্টিকেলের ব্যবহার এবং প্রিপজিশনের ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে বসাতে পারি তাহলে কিন্তু আমাদের কারেক্ট সঠিক যে উত্তরটা হবে সেটা আমরা দ্রুত বের করতে পারবো। আর যদি আমরা আর্টিকেল এবং প্রিপজিশন যদি ভালো করে না খেয়াল করি তাহলে আমাদের সেটা বের করতে অনেক কষ্ট হবে। এখন আমরা যদি খেয়াল করি, হি গিভ মি এ পিস অফ ইউজফুল অ্যাডভাইস, যদি এটা একটু খেয়াল করি তাহলে এটার অর্থ আমাদের দাঁড়ায় সে সে আমাকে সে আমাকে গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছে। যেহেতু এটা দিয়েছে, একটু যদি এটা আমরা খেয়াল করি যে হি গিভ মি এ পিস অফ, দেখো এখানে আর্টিকেল এই পিসের আগে এ বসে, তার মানে এখানে এন দেওয়া রয়েছে, সেটা আমরা ভালো করে খেয়াল করি যে এন দেওয়া রয়েছে, তার মানে এটা বাদ পড়ছে। পিসের আগে এ বসে এবং ইউজফুলের আগে সব সময় অফ বসে, এখানে একটা ইউজফুলের আগেও কখনো অফ দেয়নি। এখানে ইউজফুল এখানে এন দেওয়া, মি দেওয়া রয়েছে, আবার ইউজফুল এন দেওয়া রয়েছে, আর্টিকেল দেওয়া রয়েছে। যেহেতু আমাদের হি গিভ মি এ পিস অফ ইউজফুল অ্যাডভাইস, মানে সে আমাকে গুরুত্বপূর্ণ একটি উপদেশ দিয়েছে, তার মানে যেহেতু আমরা এটা পুরোপুরি মিল পাচ্ছি, তার মানে ভি নাম্বারের যে অপশনটা আমাদের সেটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী আমরা যদি একটু খেয়াল করি, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েট ড্যাশ থিফট, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েট অফ থিফট। এখানে যেহেতু আমাদের আমাদের এই প্রিপজিশনের অংশগুলো আমরা ভালো করে সবসময় মুখস্থ করা ছাড়া কখনো প্রিপজিশন আমরা পারবো না, কারণ প্রিপজিশন সবসময় মুখস্থ করেই নিতে হয়, তো প্রিপজিশন মুখস্থ ছাড়া কখনো আমাদের পক্ষে সম্ভব না। এখানে বলছে আমাদেরকে দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েট ড্যাশ থিপ, মানে লোকটি চুরির অভিযোগে অভিযুক্ত ছিল, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েট অফ থিফট,
মানে লোকটি চুরির অভিযোগে অভিযুক্ত ছিল। আমাদেরকে 35 নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে এ পারসন হু স্টোরি রোকস অ্যান্ড সোলি, মানে শিলা, যে শিলা নিয়ে গবেষণা করে, যে শিলা নিয়ে গবেষণা করে তাকে বলা হয় জিওলজিস্ট, তাকে বলা হয় জিওলজিস্ট, তাকে বলা হয় জিওলজিস্ট। পরবর্তীতে টু কিপ অন হেড মিন্স টু রিমেইন ক্লাম। What is the first tense of escape? What is the first tense of escape? Escape, suggest, তারপর রয়েছে আমাদের একই রকম প্রশ্ন, কিন্তু দুইটার প্রশ্ন কিন্তু সেম, কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এস এর পরে যে সাজেস্ট লিখতে এস এর পরে এস এ, এখানে রয়েছে এস ও, আর নয় কিন্তু সবগুলো সঠিক রয়েছে। এস এর পরে এ রয়েছে, আর এটার পরে রয়েছে এস এর পরে ও, তারপরে ইউজিএস্ট, বরাবর কিন্তু একদম সেম রয়েছে। খালি আমাদের মনে রাখতে হবে খালি এখানে এই এস এ হবে, সাজেস্ট এস এ ইউজিএস্ট, এস এ ইউজিএস, এস এ ইউজিএস্ট, আমরা এটা শুধু মনে রাখতে হবে। এই সাজেস্ট অত কি, এই সাজেস্ট অত কি চাওয়া। নেইদার অফ দ্য রোড, এই রোডগুলো কোনোটাই ড্যাশ টু দ্য স্টেশন, স্টেশনের মুখী না, মানে স্টেশনে যাওয়া যায় না, সে কথাটাই বোঝাচ্ছে এখানে। নেইদার অফ দ্য রোডস ড্যাশ টু দ্য স্টেশন, এই যে রাস্তা, একটা রাস্তাও স্টেশন মুখী না, সে কথাটাই বোঝাচ্ছে এখানে। যেহেতু আমাদের মনে রাখতে হবে যে নেইদার অফ দ্য রোডস টু দ্য স্টেশন, এখানে এই যে লেড আর লিডস মনে রাখতে হবে, এখানে রোডস এর পরে ড্যাশ টু দ্য স্টেশন, এখানে হবে লিডস, এল ই এ ডি এস, এল ই এ ডি এস মনে রাখতে হবে, এল ই এ ডি এস। এখানে বলছে হি ইজ এ ফুল বাট হি ইজ এ অনেস্ট, সে একজন সৎ ব্যক্তি কিন্তু সে খুব দরিদ্র কিন্তু সে সৎ, সেটা বোঝাচ্ছে এখানে। হি ইজ এ পুর, সে একজন গরিব, বাট হি ইজ অনেস্ট, সে একজন সৎ, সে গরিব কিন্তু সে একজন সৎ। এখানে বলছে আমাদেরকে যে ইজ এ ড্যাশ সেন্টেন্স, মানে সে গরিব কিন্তু সে সৎ, এটা কোন সেন্টেন্সে রয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানে হি ইজ এ পুর অনেক সময় আসে যে হি ইজ এ পুর বাট, এই বাটটা এখানে থাকে যে বাটটা হবে কোন সেন্টেন্স, বাটটা হবে তখন আমরা মনে রাখবো বাটটা হবে সব সময় কনজাংশন হবে বাট, যখন আমাদেরকে বলবে বাটটা, এখানে বাট কি, তখন হবে কনজাংশন। আর এখানে আমাদেরকে বলছে হি ইজ এ পুর বাট হি ইজ এ অনেস্ট, মানে পুরা সেন্টেন্সটা কোন সেন্টেন্সে রয়েছে, পুরা সেন্টেন্সটা রয়েছে আমাদের এখানে কমপ্লেক্সে। তারপরে ইটিসি, এখানে আমরা দেখি যে ইটিসি অর্থ হচ্ছে ইটিসি অর্থ আমরা বুঝি যে ইত্যাদি, বাংলাতে আমরা যে ইত্যাদি ব্যবহার করি, এই ইত্যাদিকে ইংরেজিতে বলা হয় ইটিসি। এখানে ইটিসির সাথে মিল রয়েছে ইটিসি ইটেরা, এখানে ইটিসি অর্থ ইত্যাদি, আর ইটিসিটরা এটা অর্থ হচ্ছে ইত্যাদি। তাহলে আমাদের 40 নম্বর হবে ক নম্বর যে প্রশ্ন সেটা, এক নটিক্যাল মাইল কত। এখানে আমরা আগে ভালো করে বুঝতে হবে যে গণিতের অংশে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম, গণিতের অংশে আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে এই নটিক্যাল মাইলটা যে দেওয়া রয়েছে, নটিক্যাল মাইলটা কখন ব্যবহার করা হয়, মানে নটিক্যাল যে মাইল, আমরা মূলত মাইল কোনটাকে বুঝি যে আমরা যে একটা দূরত্ব মাপার যে জিনিসটা নটিক্যাল মাইল, আমরা মাইল তো সেটাকে বুঝি, কিন্তু এখানে নটিক্যাল মাইল বলছে। নটিক্যাল মাইল আমরা মূলত কোনটাকে বুঝবো, আর নটিক্যাল মাইল মূলত কি আজকে আমরা সেটাও জানবো। নটিক্যাল মাইল মূলত হচ্ছে যে সমুদ্র পথের যে যাত্রা আর আকাশ পথের যে যাত্রাটা হয়ে থাকে, সমুদ্র এবং আকাশ পথে যে যাত্রা, সেই যাত্রাকে বলা হয় মাপার যে যন্ত্র, সেটাকে যেই যন্ত্র দিয়ে মাপুক না কেন, যেই ওইটা মাইলটাকে বলা হয় নটিক্যাল মাইল। মনে রাখবো সমুদ্র এবং আকাশ পথের যে যাত্রার যে দূরত্ব, সেটাকে বলা হয় নটিক্যাল মাইলে প্রকাশ করা হয় সেটাকে। এখানে এক নটিক্যাল মাইল কত, এক নটিক্যাল মাইল হবে 1852,
1852। 1 নটিক্যাল মাইল কত মিটার? 1852 মিটার। এখন আমাদেরকে একটা সূত্র দিয়ে দিয়েছে বীজগণিতের, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। কিসের সূত্র? এ স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। যেহেতু আমরা একটু খেয়াল করি, যদি আমরা এভাবে থাকে, যদি এ প্লাস বি স্কয়ার, যদি আমরা এটা ভালো করে একটু খেয়াল করি, যদি আমরা এই সূত্রটা যদি একটু প্রয়োগ করি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন যদি আমরা এটাকে এইভাবে করতাম যে এক্স প্লাস ওয়াই, এটা সূত্র যখন প্রয়োগ করতাম, তখন আমরা এই সূত্রটাকে কিন্তু একসাথে মিলিয়ে রাখতাম, কিন্তু এর পরিবর্তে এক্স লিখতাম, বির পরিবর্তে ওয়াই লিখতাম। সেটা তোমরা আসলে জানো সবাই, তারপরেও ভালো করে বোঝার জন্য আমি একটু আরেকবার লিখে দিচ্ছি। তার মানে আমরা একই সূত্র, আমরা এটাকে লিখতাম কিভাবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস ভি স্কয়ার। আমরা মূলত এভাবে লিখতাম, কিন্তু এই যে প্রশ্নটা, সেটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু এই নিয়মে লেখা, মানে এ বি দিয়ে লেখা, কিন্তু এর পরিবর্তে হচ্ছে এখানে এক্স আর বির পরিবর্তে হচ্ছে এখানে ওয়াই। তার মানে এখানে এক্স প্লাস এ এক্স প্লাস বি কিসের সূত্র? এ স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, এস, তারপরে এ স্কয়ার প্লাস ইন্টু এ প্লাস ভি ইন্টু এক্স এ বি। আবার ঘ নাম্বার একটা অপশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একদম এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে সূত্রটা একদম ভুল সূত্র। এ স্কয়ার প্লাস এস স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি। কিন্তু এই যে দুইটা সূত্র কিন্তু এই সূত্রটার বরাবর একদম মিল। এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রটা আমরা যদি দুই নিয়মে লিখতে যাই, তখন আমরা এটাকে লিখতে হবে যে এ স্কয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। তারপর আবার লিখতে পারি এ স্কয়ার প্লাস এ প্লাস ভি এক্স প্লাস এ বি। তার মানে যেহেতু আমাদের অপশনে দেওয়া রয়েছে উপরের ক এবং খ উভয়ই, তাহলে আমরা যেহেতু এখানে বুঝিয়ে পেলাম যে ক এবং খ দুটাই লিখতে পারি আমরা এ এক্স প্লাস এ এক্স প্লাস ভি দ্বারা, তাহলে সঠিক উত্তর হবে ক এবং খ। আমাদেরকে পরবর্তী প্রশ্নে বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? আমরা যদি খেয়াল করি, এখন খেয়াল করো, ধরো এই একটা বৃত্ত আমি আঁকলাম, এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা বৃত্ত আঁকলাম, এটাকে বলা হয় কেন্দ্র। এটাকে বলা হয় ধরো কেন্দ্র, মানে এটার উপর দিয়ে যে চাপটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় কেন্দ্র। এখন আমরা এটা থেকে যদি একটু খেয়াল করি, এখানে বলছে বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম মানে এই কেন্দ্র দিয়ে এই পর্যন্ত যেটা যাবে, এটার নাম হবে কি? এটার নাম হবে বড় যেটা, এটার নাম হবে সবটার নাম ব্যাস। এটার নাম হবে সবটার নাম কি? কিন্তু বাইরে যাবে না, এটার নাম হবে ব্যাস। এটার নাম হবে ব্যাস। আর যদি এইটুকু না থেকে, যদি এই কেন্দ্র থেকে এইটুকু যায়, তখন এটার নাম হবে ব্যাসার্ধ। তখন এটার নাম হবে ব্যাসার্ধ। মূলত হচ্ছে যদি কেন্দ্রের উপর দিয়ে যদি এই কেন্দ্রের উপর দিয়ে পরিধি পর্যন্ত, এই যে পরিধি রয়েছে, পরিধি পর্যন্ত যদি হয়, এই পরিধি পর্যন্ত যখন হবে, তখন সেটার নাম আমরা ব্যবহার করব ব্যাস। আমরা কিন্তু ব্যাস আর মনে হয় না পরবর্তীতে আর ভুলতে পারবো, কারণ যদি ভালো করে একটু খেয়াল করি, ব্যাস হচ্ছে কেন্দ্রের সবটার নাম হবে ব্যাস, আর কেন্দ্র থেকে অল্প কতটুকু পরিধি পর্যন্ত যেটা, সেটার নাম হবে কি? ব্যাসার্ধ। আবার কেন্দ্রের মধ্যে দিয়ে যদি একটা রেখা আমরা টানি, সেটার নাম আমাদের হবে জ্যা। এটার নাম হবে আমাদের জ্যা। এটার নাম জ্যা। মূলত হচ্ছে এটার নাম, সবটার নাম হবে পরিধি, এটার নাম হবে কেন্দ্র। কেন্দ্রের উপর দিয়ে যদি সেট করে সবটার ভিতরে দিয়ে যায়, তার নাম হবে ব্যাসার্ধ। আর অর্ধেক যদি আমরা কেন্দ্রের বাহির দিয়ে যদি কিছু আমরা যোগ করি, তখন সেটার নাম হবে জ্যা। আর কেন্দ্রের অর্ধেক, সেটার নাম হবে ব্যাসার্ধ। তার মানে যেহেতু আমাদেরকে এখানে প্রশ্ন বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে, যেহেতু এখানে সবচাইতে বৃহত্তম, কেন্দ্রের উপর দিয়ে এখান থেকে এই পর্যন্ত যে গেছে সে তো সবচাইতে বৃহত্তম। তার মানে এই পর্যন্ত এখান থেকে যে গেছে সে সবচাইতে বড়। তার মানে এটার নাম আমরা কি জানলাম, যে ব্যাস। তার মানে বৃত্তের বৃহত্তম যা হবে ব্যাস, আর এটার নাম মূলত হচ্ছে চাপ। এখন আমরা আরেকটা অঙ্ক যদি খেয়াল করি, একটি পণ্যের ক্রয় মূল্য যদি হয় 500 টাকা, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? যেহেতু 10% লাভ, এখন আমরা যদি একটু খেয়াল করি, ক্রয় মূল্য যদি হয় আমাদের, ক্রয় মূল্য আমাদের যদি হয়, এখানে ক্রয় মূল্য যদি হয় আমাদের 100 টাকা,
ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য যেহেতু এটা ধরে নিই আমরা, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য আমাদের এখানে কত হয়? বিক্রয় মূল্য আমাদের হয় তাহলে 110 টাকা। যেহেতু 10% লাভ, এখানে আমাকে বের করতে হবে কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, কত টাকায় বিক্রি করলে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে যেহেতু, তাহলে আমরা, আর ক্রয় মূল্য এত টাকা দেওয়া রয়েছে যেহেতু আমরা বিক্রয় মূল্যটাই বের করব। এখানে যদি আমরা এভাবে করি, একটু ভালো করে খেয়াল করি, একটি পণ্যের ক্রয় মূল্য 500 টাকা দেওয়া রয়েছে, 500 টাকা এটা ক্রয় মূল্য, কিন্তু কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, কত টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের 10% আমাদের লাভ হয়। এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। বিক্রয় মূল্য যদি হয়, বিক্রয় মূল্য, আচ্ছা, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য যদি হয় 500 টাকা, সরি 1 টাকা আগে ধরে নিতে হয়, 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100 আর উপরে হবে 110। এখন ক্রয় মূল্য যে আমাদের এখানে দেওয়া রয়েছে 500 টাকা, ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে আমার বিক্রয় মূল্য হবে এখানে 110 গুণ 500, তাহলে এই 2 শূন্য কাটা থাকে আমার 110 আর 5, তার মানে আমি 110 এর সাথে যদি আমি 5 গুণ করে দিই যা হবে তা, 5 শূন্য শূন্য 5 একে 5, 5 একে 5, মানে 550। 550 আমার অপশনে রয়েছে ঘতে, মানে 550 এর সঠিক উত্তর। যদি আমরা একটু ভালো করে যদি আরেকবার খেয়াল করি, ক্রয় মূল্য 10% বলছে এখানে, একটি পণ্যের ক্রয় মূল্য 500 টাকা, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, যেহেতু 10% লাভ তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। 100 টাকায় কিনে 110 টাকা বিক্রি করবে। আবার এটা যেহেতু আমাদের ক্রয় মূল্য দেওয়া রয়েছে আর বিক্রয় মূল্যটা বের করতে হবে, আমি সবসময় বলে থাকি যে যেটা বের করতে হবে সেটা আমাদের হাতের ডান সাইডে থাকবে, যেহেতু আমাদের বের করতে হবে কি বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য আমার হাতের ডান সাইডে থাকবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110/100, আর যেহেতু ক্রয় মূল্য 500 টাকা দেওয়া রয়েছে, ক্রয় মূল্য 500 টাকা হলে 110 গুণ 500 আর 100 রে আমরা যখন 500 দ্বারা কাটবো থাকে আমাদের কত? 5, তাহলে 5 দ্বারা 110 এর গুণ করলে হয় 550। এখানে যদি আমরা একটু খেয়াল করি, ক ও খ এর বেতনের অনুপাত 3:5। এখন খ এর বেতন 1500 টাকা হলে গ এর বেতন কত? আমরা যদি এই অঙ্কটুকু একটু ভালো করে খেয়াল করি তাহলে খ এর অনুপাত দেওয়া রয়েছে কত, আমরা এটা একটু খেয়াল করি যে খ এর অনুপাত কত। খ এর অনুপাত কত? খ এর অনুপাত রয়েছে 3, যেহেতু খ এর অনুপাত রয়েছে 3, আবার খ এর বেতন কত? 1500 টাকা। খ এর বেতন 1500 টাকা, তাহলে ক্ষয়ের বেতনটা আমরা যদি ক্ষয়ের বেতনটা থেকে যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ঘরের বেতনটা অলরেডি বের করতে পারবো, যেহেতু ঘরের বেতন এখানে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা দেখি ক্ষয়ের বেতনটা থেকে ঘরের বেতনটা বের করি, সবার ভাগে কত করে পড়ে সেটা আগে বের করি। 1500 আর এখানে 3, এখন 3 দ্বারা যখন আমরা 3 5 15 হয় 5, অনুপাত হবে কত? সবার অনুপাত কত করে হবে? অনুপাত সবার হবে 5 করে, কত? 500 করে। 500 করে, যেহেতু অনুপাত হবে কত করে? 500 করে, তাহলে এখানে আমার ঘয়ের অনুপাত কত? ঘয়ের অনুপাত রয়েছে 5, তাহলে আমরা এই 500-র সাথে 5টা গুণ করে দেব, তাহলে আমার হবে কত? 5 5 2500, তাহলে হবে 2500। আর যদি এখানে আমাদেরকে, যেহেতু আমরা 2500 অলরেডি এখানে বের করতে পারলাম যে ঘয়ের যে বেতনটা হবে 2500 টাকা। যদি আমাদেরকে বলতো ক এর বেতন কত, যদি আমাদেরকে বলতো ক এর বেতন কত, তখন এই 2 গুণ করতাম কোথায়? এই 500-র সাথে, এখানে 5 এর পরিবর্তে 2 গুণ করতাম, তাহলে বের হয়ে যেত। পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলছে log 3 81। এই অঙ্কটা আমাদের এর আগেও ছিল। log 3 81 আমরা যদি ধরি যে log 3 81 যদি আমরা x ধরে নেই, একটু খেয়াল করো যে log 3 81 সমান আমরা এটাকে মনে মনে x ধরে নিব। আমরা সব সময় যদি দেখি যে আমাদের কোনো সংখ্যার আমরা যদি দেখি যে কোনো সংখ্যার সাথে আমাদের কিছু দেওয়া নাই, তখন আমরা ওই সংখ্যাটা সবসময় x ধরে নেব। সবসময় আমরা কি ধরে নেব? x ধরে নেব। এখন আমরা যদি এটা একটু করি যে 3x এটা নিয়ে যদি এখানে 81 লিখি,
আমরা যদি 3x এখানে নিয়ে যদি আমরা এটার 81 লিখতে পারি, কিভাবে 81 লিখতে পারি সেটাও কিন্তু একটা কথা ব্যাপার রয়েছে। এখানে লগ তো আমরা বাদ রাখলাম, 3 এর সাথে এই x এর যখন আমরা নিয়ে আসবো 3x সমান সমান আমরা 81 ধরবো, কারণ আমরা x এর মানটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। একটু যদি আমরা আর একটু খেয়াল করি যে আমরা যদি 4 এর যদি 3 বার গুণ করি আমাদের কত হয়, আমরা একটু খেয়াল করি। 4 গুণ 4 গুণ 4 গুণ 4, একটু খেয়াল করি আমরা। 4 4 কত হয়, 16 হয়। 16 সাথে যদি আমরা 4 গুণ করি, 6 2 12, 3 6 18, 4 6 24, 24 এর 4 হাতে আছে 2, 4 1 4, 4 আর 2 কত 6, 4 আর 2 6, 6 এর পরে আমরা 4 এর যদি গুণ করি আমাদের কত হয়, 4 4 16, 16 6। যেহেতু আমাদের এই অঙ্কটা আমাদেরকে বলছে যে লগ 3 81 মানটা আমরা মূলত বের করব, তাহলে আমরা এইদিকে অঙ্কটা করতে গেলে আমাদের অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা ছোট করে অঙ্কটা করে নিই যে 3x সমান সমান 4 আর উপরে দিতে পারি কিউব, 4 এর উপরে কিউব। তাহলে এই থ্রিতে আর এই থ্রিতে যখন আমরা কাটবো আমাদের এক্স এর মানটা অলরেডি বের হয়ে যাবে যে 4, এক্স এর মানটা আমাদের বের হয়ে যাবে 4। তাহলে এখানে 4 আমাদের অপশনে রয়েছে, খ নাম্বার অপশনে লগ। এই অঙ্কটা যদি আরেকটু ভালো করে বোঝানোর জন্য যদি আমি আরেকবার করি, তাহলে লগ 3 আর হবে কি 81, যখন লগ 3 81 একসাথে দেওয়া রয়েছে, আমরা লগ 3 81 এর সমান কত ধরে নিব, এক্স ধরে নিব। আবার যখন এটাকে আমরা 3x ধরে নেব, 3x ধরে নিয়ে আমরা 81 কি করবো, ওই সাইডে নিয়ে যাব। 81 যখন আমরা ওই সাইডে নিয়ে যাব, তার নেওয়ার পরে আমাদের এভাবে এটা থাকে এক্স, আর উপরে থাকে এখানে আমরা 4 এর উপরে 3 দিয়ে দিতে পারি। আর এই 3 আর এই 3 আমরা যখন কাটবো এক্স সমান সমান আমাদের 3 কত থাকবে, 4 থাকবে। 47 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 42 বছর। মানে বর্তমানে মা এবং মেয়ের বয়স 42 বছর। 6 বছর আগে মায়ের বয়স মেয়ের বয়সের 5 গুণ ছিল। যেহেতু 42 বছর হচ্ছে আমাদের বর্তমান বয়সটা মা এবং মেয়ের, যেহেতু এখান থেকে আমরা 5 বছর এখানে বলা রয়েছে যে 5 বছর 6 বছর আগে 5 গুণ ছিল, যেহেতু 6 বছর আগে, তার মানে এখান থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই আমাদের থাকে কত, এখান থেকে 6 বাদ দিয়ে দিলে আমাদের থাকে কত, 36 থাকে। যেহেতু 36 থাকে তাহলে আমরা সমীকরণ অনুসারে আমরা অঙ্কটা করতে পারি। যদি আমরা সমীকরণ অনুসারে অঙ্কটা আমরা যদি করতে যাই, তাহলে যেহেতু আমরা 36 পেয়ে গেলাম, 36 মাইনাস যদি আমরা এক্স ধরি, কারণ এক্স হচ্ছে মায়া, যদি মায়ের বর্তমান বয়স মেয়ের বয়সের 5 গুণ ছিল যেহেতু 6 বছর আগে, তাহলে মেয়ের বর্তমান বয়সটা আগে ছিল x বছর, মায়ের ছিল 5x বছর। তাহলে 36 যেহেতু আমরা 42 থেকে আমরা 6 বছর আগে চলে যাচ্ছি, তার মানে 36 বিয়োগ হবে 42, 6 বিয়োগ হবে 42 থেকে, থাকবে কত, 36 থাকবে। এখন 5 গুণ ছিল, যেহেতু মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 5 গুণ, তাহলে যেহেতু মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 5 গুণ, তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে, যেহেতু 5 গুণ ছিল মায়ের বয়স মেয়ের বয়সের, তাহলে একটু যদি খেয়াল করি আমরা 36কে 36 নিয়ে নেই, আর এখানে যদি 5 6 30, এটা যদি আমরা যদি এখানে মাইনাস রয়েছে, এটা যখন এই সাইডে চলে আসবে তখন এটা প্লাস হয়ে যাবে। 6 6 কত হয়, 5 6 হয় 30, আর এখানে যেহেতু 5x রয়েছে, 5x আর মাইনাস এক্স ওখানে চলে গেলে হবে প্লাস এক্স, 5x প্লাস এক্স। মানে এই 5 এর সাথে x গুণ আর মাইনাস এক্স যখন এই সাইডে চলে যাবে তখন হয়ে যাবে প্লাস। এখন একটু আমরা যদি করি তাহলে 36 আর আমরা জানি যে 30 এ হয় কত, 66 আর 5x আর x এর সমান সমান হয় কত, 6x। এখন আমরা যেহেতু x এর মানটা বের করব, এই x এর মানটা যদি আমরা পাই তাহলে আমরা মেয়ের বর্তমান বয়সটা পেয়ে যাব। এখন x সমান সমান এটা যখন 66 নিয়ে যাব আর 6 যখন এই ছেড়ে দেব, 6 11 66, তার মানে রেজাল্ট হবে 11। মেয়ের বর্তমান বয়স হবে কত, মেয়ের বর্তমান বয়স হবে 11। যেহেতু অপশনে এখানে 11 দেওয়া নাই, তার মানে অপশনটা হবে 11, হবে 11 বছর। 11 বছর অপশন এখানে দেওয়া নাই, সঠিক উত্তর হবে 11 বছর। পরবর্তী প্রশ্নে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু যদি 13 হয়, সংখ্যা দুটির লসাগু কত। এখানে দুটি সংখ্যার গুণফল 3380, এর গসাগু দেওয়া রয়েছে কত, 13।
তার মানে একটা সূত্র আমরা প্রয়োগ করব, সংখ্যাদ্বয়ের গুণফল, এটা মনে রাখবো, সংখ্যাদ্বয়ের গুণফল ভাগ গসাগু, যেহেতু আমরা এটা মনে রাখবো সংখ্যাদ্বয়ের গুণফল ভাগ গসাগু। এখন তার মানে গসাগু আমাদের দেওয়া রয়েছে 13 আর গুণফল 3380। আমরা দেখি 3380 13 দ্বারা এখানে একটু আমরা সরাসরি এটা ভাগটা করব, যাতে আমরা বুঝতে পারি ভাগটা আমরা সরাসরি এখানে করব। যদি আমরা 13 যদি 2বার গুণ করি কত হয়? 13 গুণ 2, 3 গুণ 6, 2 একে 2, 2 এর 13 দুগুণ কত? 26। আরেকবার নিলে আমাদের বেশি হয়ে যাবে, তার মানে আমরা দুইবার এখানে নিতে হবে। 13 দুগুণ আমাদের কত হয়? 26। 3 থেকে মানে 13 এখন আমরা কত ধরতে হবে? মূলত হচ্ছে আমরা যখন 13 3380 দ্বারা ভাগ করবো আমাদের 260 বেরিয়ে আসবে। 13কে আমরা 3380 দ্বারা যখন ভাগ করবো মূলত আমাদের 260 বেরিয়ে আসবে। সঠিক উত্তর হবে 260। একটি দ্রব্য যদি 9% ক্ষতিতে 7729 টাকা বিক্রি করা হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটি দ্রব্যে যদি 9% ক্ষতিতে বিক্রি করে, ধরি আমরা ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? যেহেতু 9% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 91 টাকা। ক্রয় মূল্য আমরা সবসময় আমরা জানি যে ক্রয় মূল্যকে সবসময় 100 ধরে নিতে হয়। আর এই জন্য একটি দ্রব্য 9% ক্ষতিতে 729 টাকা যদি বিক্রি করা হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যেহেতু আমাদের 9% ক্ষতির কথা বলছে, তাহলে আমরা আগে 9% আগে সেটা বের করে নিচ্ছি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 9% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 91 টাকা। এখন আমাদেরকে ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা বিক্রয় মূল্য ধরে নেই। এখানে যদি আমরা এখান থেকে করি অঙ্কটা, বিক্রয় মূল্য যদি হয় 91 টাকা, বিক্রয় মূল্য যদি হয় 91 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তাহলে 100 টাকা। যেহেতু সে 9% সে ক্ষতি হয়েছে 9%, তার মানে 91 টাকায় কি করছে? বিক্রি করছে, তাহলে 100 টাকায় সে কিনেছে। এখন বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 91। সবসময় আমরা এখানে ক্রয় মূল্য হোক আর বিক্রয় মূল্য হোক, সবার আগে আমরা প্রথমে যেটা লিখবো সেটা আমরা সবসময় হর হিসাবে প্রয়োগ করব। 91 উপরে হবে 100, 91 উপরে হবে 100, আর যেহেতু আমাদের এখানে দেওয়া রয়েছে যে 9% ক্ষতিতে 729 টাকায় বিক্রি করা হয়েছে, 9% ক্ষতিতে 729 টাকায় 729 টাকা যখন বিক্রি করা হয়েছে, তাহলে ক্রয় মূল্য হবে আমাদের 91, 100 গুণ 729। একটু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের যখন একটি বলছে যে একটি দ্রব্যর 9% ক্ষতিতে 729 টাকা বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? যেহেতু 9% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে যদি ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, 100 টাকা থেকে যদি 9 টাকা যদি কম দামে বিক্রি করে, তাহলে হয় কত? 91 টাকা। মানে 100 থেকে 9 বাদ দিলেই 91 বের হয়ে যাবে। আমরা সহজে লিখলাম যে বিক্রয় মূল্য হবে 91 টাকা। এখন 9% ক্ষতিতে 729 টাকায় বিক্রি করা হলো, তাহলে আমরা বিক্রয় মূল্য যদি 91 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। তারপরে বিক্রয় মূল্য যদি আমাদের 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 91 100। আর বিক্রয় মূল্য, যেহেতু বিক্রয় মূল্য 9% ক্ষতিতে 729 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 729 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে, তার মানে এত টাকা যদি বিক্রয় করা হয়, তাহলে ক্রয় মূল্য কত? তার মানে এখন আমরা কাটাকাটি করে যেটা আমাদের বেরিয়ে আসবে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। আমরা যদি একটু দেখি যে আমাদের সঠিক উত্তর কোনটা, এখানে আমরা যদি এই 700কে যদি ভাগ করতে যাই 91 দ্বারা, 700-র পরে সামথিং 8-এর পরে 10 এরকম কিছু হয়, মনে হয় এরকম কিছু হয়। আর এটার সাথে যদি আমরা 100 যদি গুণ করি, তাহলে আমাদের 800, এই 800 যে রয়েছে 800 চাইতে একটু বেশি হবে, মনে হয় 810-এ হবে, 810-এ হবে। ক্যালকুলেটরে যখন আমরা করতে যাব তখন হবে আমাদের 810। সঠিক উত্তর হবে আমাদের ক্রয় মূল্যটি হচ্ছে 810 টাকায়। সে যদি শতকে যদি আমরা আরেকটু হিসাব করি, যদি শতকরা যদি সে 9% ক্ষতি হয় তার,
তাহলে তার 810 টাকায় ক্ষতি হবে কত টাকা? এই 729 টাকায় যদি বিক্রয় করা হয় তাহলে তার ক্রয় মূল্য ছিল 810 টাকা। এখন আমাদেরকে একটা গুণ করতে হবে, কি রয়েছে 0.1, তারপর রয়েছে 0. কত 2। আমরা এইটুকু আগে করে নেব, যেহেতু তিনটা আমরা পরেরটা একটু পরেই করতে হবে। একটু যদি আমরা এখন করি 2 একে 2, 2 শূন্যের 0, এটাকে যদি কাটি 1 শূন্যের 0, 1 শূন্য এই শূন্যের 0, 2 0 0। আমরা যদি একটু খেয়াল করি দশমিক কয়টা সংখ্যার পরে ছিল? একটা দুইটা সংখ্যার পরে ছিল দশমিক। এখন এটা আমাদের রেজাল্ট আসছে 0.02। আর এখানে আবার গুণ করতে হবে 0.3। 3 দিয়ে গুণ 6, 3 শূন্যের 0, 3 শূন্যের 0, 3 শূন্যের 0, এটা কিন্তু 6, 3 দিয়ে গুণ 6, 3 শূন্যের 0, 3 শূন্যের 0। এখন আমরা যদি একটু কাটাকাটি করি 2 শূন্যের 0, এই 1 শূন্যের 0 আর এই শূন্যের 0, এখন যদি আমরা যোগ করি 6 0 0 0। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের 1 2 দুইটা সংখ্যার পরে দশমিক ছিল আর এখানে একটা সংখ্যার পরে, টোটাল তিনটা সংখ্যা। যেহেতু তিনটা সংখ্যার পরে দশমিক ছিল 1 2 3, তার মানে আমাদের দশমিকটা হবে কোথায়? এখানে। তার মানে রেজাল্টটা হবে 0.0006। এখানে অপশনে দুইটা শূন্য দশমিকের আগে দুইটা শূন্য, এই ক নাম্বার উত্তরটাই আমাদের সঠিক। এই অঙ্কগুলো কিন্তু একদম সহজ। আমরা কি করি সর্বপ্রথমে তিনটারে একসাথে গুণ করতে যাই, আমরা কখনো তিনটারে একসাথে গুণ করে রেজাল্টটা বের করতে পারবো না, এই জন্য আগেই একটা একটা করে আমরা করতে হবে। এখন আমরা বিজ্ঞানের কিছু অংশে চলে আসলাম। বিজ্ঞানের কিছু অংশ বলছে, বিজ্ঞানের যে অংশগুলো রয়েছে, প্রোটন কে আবিষ্কার করেন? রাদারফোর্ড, গোল্ড স্টেইন এবং জেমস চ্যাডউইক এবং জে থমস। প্রোটন আবিষ্কার করেন, আমরা পড়ে আসছি যে প্রোটন আবিষ্কার করেন গোল্ড স্টেইনে প্রোটন আবিষ্কার করেন গোল্ড স্টেইন। বায়ু একটি মিশ্রণ পদার্থ। আমরা জানি যে বায়ু একটি মিশ্রণ পদার্থ। যেহেতু বলছে এখানে বায়ু কি পদার্থ? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্রণ পদার্থ মানে মিশ্র পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। মরিচার রাসায়নিক নাম কি? আমরা যদি মরিচা মূলত কি, আমরা যদি সেটা একটু খেয়াল করি, মরিচা হচ্ছে, আমরা দেখব যে লোহার উপরে কিছু ময়লা বসে, যখন লোহা পূরণ হয়ে যায় তখন যে উপরে যে একটা ময়লা বসে সেটাকে আমরা মরিচা বলে থাকি, যে লোহার উপরে মরিচা ধরে সেটাকে বলা হয়। এখানে মরিচার রাসায়নিক নাম কি? সেই মরিচার রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোজেন ফেরিক অক্সাইড। কম্পিউটারের মেমোরি কত প্রকার? আমরা জানি যে কম্পিউটার মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রোম। একটা হচ্ছে স্থায়ী মেমোরি, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি হচ্ছে এটা আর অস্থায়ী মেমোরি হচ্ছে এটা। এখানে কম্পিউটারের মেমোরি কত প্রকার? যেহেতু আমরা জানি যে কম্পিউটার মেমোরি দুই প্রকার, র্যাম এবং রোম, তার মানে কম্পিউটারের মেমোরি হচ্ছে দুই প্রকার। টাইফয়েড রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? টাইফয়েড রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া? এখানে চারটা অপশন, ভিব্রিও কোলেরি এবং মাইক্রোবক্টেরিয়াম টিউবারকিউলোসিস এবং সালমোনেলা টাইফি। আমরা জানি যে টাইফয়েড রোগের জন্য অন্যতম দায়ী ব্যাকটেরিয়া হচ্ছে সালমোনেলা টাইফি। এখানে বৈজ্ঞানিক নাম দেওয়া রয়েছে যে মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হবে হোমোস্পেস। পরে রয়েছে রক্ত কোন ধরনের টিস্যু? আমরা জানি যে রক্ত হচ্ছে যোজক টিস্যু। রক্ত সবসময় মনে রাখবো, রক্ত হচ্ছে যোজক টিস্যু। রক্ত কোন ধরনের টিস্যু? রক্ত হবে যোজক টিস্যু। পরে যদি একটু খেয়াল করি, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? আমরা জানি যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে সৌরজগতের
সৌরজগতের সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহত্তম গ্রহ বৃহত্তম গ্রহ হচ্ছে এই বৃহস্পতি। বৃহত্তম গ্রহ যখন চাইবে আমাদের কাছে তখন হবে বৃহত্তম গ্রহ হবে আমাদের বৃহস্পতি। সৌরজগতের বলছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? আমরা জানি যে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। সৌরজগতের সবচাইতে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে এই শনি। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাড় ও দাঁতের গঠন কোন ভিটামিন প্রয়োজন? হাড় এবং দাঁতের জন্য ভিটামিন ডি প্রয়োজন। হাড় এবং আমরা জানি যে হাড় এবং দাঁতকে শক্ত করার জন্য এই ভিটামিন ডি প্রয়োজন। বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে? বায়ুমণ্ডলে কোন গ্যাস সূর্যের ক্ষতিকর যে একটা রশ্মি আসে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে? এই ওজোন। আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি? আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপরে ভিত্তি করে তৈরি। পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। ক্যাফিন কিসের পাওয়া যায়? ক্যাফিন সবগুলিতে পাওয়া যায়। চা, কফি, কলা সবগুলিতে ক্যাফিন পাওয়া যায়। ক্যাফিন কিসে পাওয়া যায়? চাতে পাওয়া যায়, কফিতে পাওয়া যায় এবং কলাতে পাওয়া যায়। জীবের শক্তির মূল উৎস কি? জীবের শক্তি আমরা জানি জীব বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন পেয়ে থাকে সূর্য থেকে। এখানে বলছে জীবের শক্তির মূল উৎস হচ্ছে কি? জীবের বেঁচে থাকার জন্য সবচেয়ে মূল উৎস হচ্ছে সূর্য। জীবের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। দইতে কোন ব্যাকটেরিয়া থাকে? আমরা জানি যে দইতে থাকে ল্যাক্টোব্যাসিলাস। অ্যালুমিনিয়াম এর আকরিক কোনটি? বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। জুল কিসের একক? জুল হচ্ছে শক্তির একক। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। ম্যালেরিয়া জীবাণুর বাহক কোনটি? স্ত্রী অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া জীবাণুর বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিয়াস মশা। ট্রান্সফর্মার কি কাজ করে? ভোল্টেজ বাড়ায় বা কমায়। উদ্ভিদের কোন অংশটি শোষণে সাহায্য করে? আমরা জানি উদ্ভিদ বেঁচে থাকার জন্য মাটি থেকে পানি শোষণ করে উদ্ভিদ, আর সালোক সংশ্লেষণ হয় আমরা জানি যে উদ্ভিদের পাতায়। এখানে বলছে উদ্ভিদের কোন অংশটি শোষণ করে থাকে? পাতায়। আমরা জানি যে পাতায় সালোক সংশ্লেষণ করা হয়, আর মূল থেকে পানিটা শোষণ করে পানি কি দ্বারা? মূল দ্বারা। উদ্ভিদ কোন অংশটির সাহায্যে শোষণ করে? মূল সাহায্যে উদ্ভিদ শোষণ করে। সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? বায়ু প্রবাহ এবং পৃথিবীর আবর্তন এবং জোয়ার ভাটা ও তাপমাত্রার পার্থক্য। সমুদ্রের স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। আর্কিমিডিসের সূত্রটি কোন বিষয়ে প্রযোজ্য? প্লবতা। আর্কিমিডিসের প্লবতার সূত্রটি হচ্ছে কোন বিষয়ে প্রযোজ্য? প্লবতার প্রযোজ্য হচ্ছে আর্কিমিডিসের সূত্র। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? আমরা কিন্তু এখন জিকে প্রশ্নে চলে আসলাম, যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলি আমরা এখন চলে আসলাম। ৭৬ নাম্বারের থেকে কিন্তু এখন জিকে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাদেরকে সর্বপ্রথম যে প্রশ্নটা বলছে বাংলাদেশের জাতীয় দিবস। এখন এই বাংলাদেশের জাতীয় দিবসটা আমরা অনেকে মনে করব যে 16 ডিসেম্বর হতে পারে, কারণ 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস হয়েছে, এই জন্য হতে পারে 16 ডিসেম্বর। কিন্তু 16 ডিসেম্বর বিজয় দিবস কিন্তু আমাদের জাতীয় দিবস না। অনেকে মনে করতে পারে যে 16 ডিসেম্বর হতে পারে, কারণ 16 ডিসেম্বরে আমাদের নতুন একটা দেশ
যেহেতু নতুন একটা জাতি হিসাবে আমরা নতুন করে আবির্ভাব হয়েছে, কিন্তু এই জন্য 16ই ডিসেম্বর হতে পারে, কিন্তু আসলে হবে যখন 25শে মাঝরাতে কাল রাত্রের পরে, মানে যে একটা অন্ধকার রাত্রি, কালো রাত্রি বলা হয়, কালো রাত্রির পরে যে 26শে মার্চ হয়েছে সেটাকে বলা হয় আমাদের জাতীয় দিবস। বাংলাদেশের জাতীয় দিবস হবে 26শে মার্চ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। তারপর রয়েছে বিশিষ্ট হামিদুর রহমান পদবী কি ছিল? আমরা জানি যে বিশিষ্ট হামিদুর রহমান ছিল একজন সিপাহী, তার মানে বিশিষ্ট হামিদুর রহমান পদবী ছিল একজন সিপাহী হিসাবে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে সুয়েজ খাল নামে যে প্রণালীটা রয়েছে সেটা। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে সুয়েজ খাল। পৃথিবীর বৃহত্তম মিষ্টির পানির হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম মিষ্টির পানির হ্রদ কোনটি? সেটা হবে সুপিরিয়র। সুপিরিয়র এটা হবে। পৃথিবীর বৃহত্তম মিষ্টির পানির হ্রদ মূলত এটি হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা জায়গা, মূলত কোনো স্থানকে ধরা হয় না সেখানে, মূলত যদি ধরে তাহলে যুক্তরাষ্ট্র এবং কানাডা, যুক্তরাষ্ট্র এবং কানাডাকে যদি ধরি আমরা, যদি আমরা ধরি যে যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে এই সুপিরিয়র অবস্থিত। এখানে বলছে পৃথিবীর বৃহত্তম মিষ্টির পানির হ্রদ সুপিরিয়রে, যেটা যুক্তরাষ্ট্র এবং কানাডার ভিতরে অবস্থিত। পরবর্তী, জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? আমরা জানি যে জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আইক্যান। ইসরায়েলের পার্লামেন্টের নাম কি? ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম হবে নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। আর বাংলাদেশে যদি বলে এখানে বাংলাদেশের পার্লামেন্টের নাম কি, তখন হবে জাতীয় সংসদ। জাতীয় সংসদ। আর ইসরায়েলের পার্লামেন্টের নাম নিসেট। বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে বাংলাদেশ একমাত্র কমনওয়েলথের শুধু 1972 সালে লাভ করে থাকে। যে বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসি এর সদর দপ্তর হচ্ছে দুবাইতে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর আইসিসি মানে ক্রিকেটের সর্বোচ্চ যে সংস্থাটা সেটাকে বলা হয় আইসিসি, তার সদর দপ্তর হবে দুবাই। পিরামিড কোন দেশে অবস্থিত? পিরামিড হচ্ছে মিশরে। পিরামিডের দেশ মিশরে অবস্থিত। পিরামিডের দেশকে বলা হয় মিশর। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার হচ্ছে সাংবাদিকতা এবং সাহিত্য বিষয়ক যে পুরস্কারটা দেওয়া হয় সেটাকে বলা হয় পুলিৎজার পুরস্কার। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগ ভ্যালি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। এই প্রশ্নটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু কয়েকবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই জন্য তোমাদের কিন্তু এই প্রশ্নটা ভালো করে খেয়াল করে পড়তে হবে, কারণ জাতিসংঘের প্রথম মহাসচিবকে নিয়ে একটা প্রশ্ন হয়ে থাকে যে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি ছিলেন যে জাতিসংঘের প্রথম মহাসচিব। ট্রিগ ভ্যালিটা একটু বানানটা ভালো করে দেখে নিবা, যে ট্রিগ ভ্যালি ভালো করে লিখে রাখতে হবে, যদি না যাতে এই প্রশ্নটা কিন্তু ট্রিগ ভ্যালি লিখতে, যে ট্রিগ ভ্যালি যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আর ওখানে কিন্তু আর তোমার যেই কাঙ্ক্ষিত যে তোমার একটা মার্ক সেটা থেকে তুমি কিন্তু বঞ্চিত হতে হবে। এই জন্য পাড়া প্রশ্ন যাতে ভুল না হয় এই জন্য আমাদেরকে কিন্তু ভালো করে মনে রেখে তারপর পড়তে হবে। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? বিশ্বের দীর্ঘতম পর্বতমালা যখন বলবে আমাদের মনে রাখতে হবে যে দীর্ঘতম, একটা হচ্ছে সবচাইতে বড় আর একটা হচ্ছে দীর্ঘতম, লম্বা দিক যেটাকে বলা হয়। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? সেটি হবে আন্দিজ। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? সেটা হবে আন্দিজ। সেটা তাও আমেরিকার ভিতরেই অবস্থিত, কোনো একটা আলাদাভাবে কোনো জায়গা দেওয়া নাই যে আন্দিজ একটা দেশের ভিতরে এভাবে দেওয়া নেই। মানে একটা যদি এটাকে যদি ভেনিজুয়েলাকে যদি ধরি, ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার যদি ধরি, এই ভেনিজুয়েলার কিছু একটা অংশের ভিতরে কিন্তু এই যে পর্বতমালাটা, এই পর্বতমালাটার কিন্তু রয়েছে, এই আন্দিজ কিন্তু ভেনিজুয়েলার কিছু অংশের ভিতরেও রয়েছে, ভেনিজুয়েলাও কিন্তু এটার অংশীদার। তারপরে আমাদেরকে বলছে IMF এর সদর দপ্তর কোথায়? IMF এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেলটি হচ্ছে ঢাকায় অবস্থিত। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস হয় নয়াদিল্লিতে। প্রথম এশিয়ান যে গেমসটা সেটা ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়, ভারতের নয়াদিল্লিতে, ভারতের নয়াদিল্লি, নয়াদিল্লি, নয়াদিল্লিতে হয় প্রথম এশিয়ান যে গেমসটা সেটা। বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলার বলা হয়? এখানে এইরকম প্রশ্ন আসে যে বাংলাদেশের কোন অঞ্চলকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়? প্রাচ্যের, প্রাচ্যের ড্যান্ডি, ড্যান্ডি, ড্যান্ডি বলা হয়। সেটা হবে তখন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, তখন হবে নারায়ণগঞ্জ। আর যখন বলছে বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলা হয়? রূপসী বাংলা যখন বলবে প্রাচ্যের ডেন্ডি তখন হবে নারায়ণগঞ্জ। আর যখন বলবে বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলা হয় তখন হবে এই সোনারগাঁওকে বাংলাদেশের একটা রূপসী বাংলা বলা হয়। এই সোনারগাঁওকে বাংলাদেশের কোন অঞ্চলকে, তার মানে সোনারগাঁও অঞ্চলটাকে রূপসী বাংলা হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বের স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস হবে 7ই এপ্রিল। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? যেটি হচ্ছে সুন্দরবন, বাংলাদেশ এবং ভারতে অবস্থিত। সুন্দরবন এবং বাংলাদেশ এবং ভারতেই সুন্দরবনটা বিস্তৃত রয়েছে, আর বাংলাদেশের সবচেয়ে বেশি অংশ রয়েছে, এজন্য এটাকে বাংলাদেশই ধরা হয় সবটা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোন দেশে রয়েছে যদি বলে তখন হবে বাংলাদেশে, আর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি তখন হবে সুন্দরবন। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তাব কে স্থাপন করেন? বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তাব স্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় আমরা জানি যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এই 17টি সফলভাবে শেষ হবে 2030-এর ভিতরে শেষ হবে, যে লক্ষ্যমাত্রা, যে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্যমাত্রা রয়েছে। আর এখান থেকে যে SDG এর 13 নম্বর লক্ষ্যটি হচ্ছে জলবায়ু আর কার্যক্রমের যে লক্ষ্যমাত্রা, জলবায়ু এবং কার্যক্রমের লক্ষ্যমাত্রাটি রয়েছে কত নম্বর লক্ষ্যে? 13 নম্বর লক্ষ্যে। 17টির মধ্যে 13 নম্বর লক্ষ্যটিকে বলা হয় জলবায়ু এবং কার্যক্রম যে লক্ষ্যটা টেকসইয়ের, সেটা 13 নম্বরের লক্ষ্যে কিন্তু বলা রয়েছে। বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? এখানে কুতুবদিয়া, বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপ হচ্ছে বাংলাদেশের বিখ্যাত দ্বীপ কুতুবদিয়া। মহেশখালী আমরা জানি একটি পাহাড়, মহেশখালী একটি পাহাড় রয়েছে। আর আমরা তো সেন্ট মার্টিন তো চিনলামে। পরবর্তীতে তেহরান, তেহরান কোন দেশের রাজধানী? তেহরান হচ্ছে ইরানের রাজধানী, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। তার মানে ইরানের নামই হবে, ইরানের রাজধানীর নামই হচ্ছে তেহরান। জনগণ মন অধিনায়ক কোন দেশের জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ ও মন অধিনায়ক হিসাবে জাতীয় সঙ্গীতটা ধরা হয়, যে জনগণ মন অধিনায়ক কোন দেশের জাতীয় সঙ্গীত? ভারতের। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? আমরা কিন্তু দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি, দেখতে দেখতে আমাদের প্রশ্নগুলো কিন্তু সবগুলোই শেষ। এখানে এই প্রশ্নের পরে আর প্রশ্ন নাই, একটাও 100টা প্রশ্ন নেওয়া হয়েছে মডেল টেস্টে, 100টা প্রশ্ন কিন্তু আমরা অলরেডি সলভ করে দিয়েছি। দেখো এখানে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন বলছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে? আন্তর্জাতিক মানবাধিকার দিবস হচ্ছে 10শে ডিসেম্বর, 10শে ডিসেম্বর। এই প্রশ্নের মাধ্যমে আমরা যে 100টা প্রশ্ন নেওয়া হয়েছে সবগুলো প্রশ্ন শেষ হয়ে গিয়েছে। তোমরা যারা ইনোভেশন কোচিং এর সাথে যুক্ত ছিল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা ইনোভেশন কোচিং এর শিক্ষা পরিবারের সাথে তোমরা যুক্ত ছিলে। দেখা হবে ইনশাআল্লাহ পরের নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।